গল্প বলার ছলে এসো আলাপ করে যাই, দুঃখ হোক বা হাসি কান্না এসো না সবাই, ভূত প্রেত তন্ত্র মন্ত্রের গল্পের ঝুরি ভাই, ভালোবাসা নতুন প্রেমের ঠিকানা এটাই, গল্প শুনবো হাসবো খেলবো শুনছি না বারণ। নিশিকা হুম নিশিকা হুম নিশিকা হুম নিশিকা হুম নিশিকা হুম। এডমন্ড হ্যামিল্টন 1904 খ্রিস্টাব্দে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে জন্মগ্রহণ করেন। তার সায়েন্স ফিকশন গল্পগুলিতে সাবলীল দক্ষতার জন্য পাঠক সমাজে মন জয় করেছেন। আজ নিশিকা হুনে আপনারা শুনতে চলেছেন তার প্রথম পর্যায়ের একটি ওয়ার্ড ফিকশন, দ্য মনস্টার গড অফ ম্যামার্থ। নির্মল নীলমেঘ আকাশে পূর্ণ চন্দ্রলোক, সমস্ত সাহারা মরুভূমি যেন আলোর বন্যায় স্নান করছে। আমরা শীতের দেশের বাসিন্দা, স্বদেশে মরু সৌন্দর্য দেখবার কোনো সুযোগই নেই, তাই মরুর আকর্ষণে ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম আমরা দুই বন্ধু। পাড়ি দিলাম সাহারার পথে। দেখতে যদি হয় তবে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমিকেই দেখব, কিন্তু এ মরুভূমিতে এসে প্রাণ তো ওষ্ঠাগত হয়ে উঠেছে। মাথার ওপরে প্রচণ্ড সূর্য, আকাশ থেকে যেন অগ্নি বৃষ্টি হচ্ছে। সেই আগুনে দিগন্ত প্রসারী বালুকার এই মহাসমুদ্র এমন উত্তপ্ত হয়ে ওঠে যে দিনের বেলা চলাফেরা করাই অসম্ভব হয়ে পড়ে। দিনের বেশিরভাগ সময়ই শুয়ে বসে ধুঁকতে হয় তাঁবুর মধ্যে। রাতে চাঁদ ওঠে, ভাঙা চাঁদের ক্ষীণ আলোয় মরুপ্রান্তর কেমন যেন রহস্যময়, কেমন যেন অপার্থিব হয়ে ওঠে। কিন্তু আজকের রাতের কথাটা আলাদা। আজ পূর্ণিমা, চাঁদের রূপলি আলোয় চারিদিক ঝলমল করছে। মনে হচ্ছে আমরা যেন স্থূল পৃথিবী ছেড়ে চলে এসেছি এক অলৌকিক মায়া রাজ্যে। পূর্ণিমা রাতের এই মরুমায়াকে দেখলে কে বলবে যে মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের মাথার উপরে ছিল আগুন ঝরা আকাশ, আর পায়ের তলায় ছিল তেতে ওঠা বালির সাগর। মাত্র কয়েক ঘন্টা আগেই আমরা যেন নরকের আগুনে ঝলসে যাচ্ছিলাম, আর এখন আমরা রয়েছি যেন স্বর্গপুরীর দোরগোড়ায় এক অজানা কল্পলোকে। আমরা আশ্রয় নিয়েছি এক মরুদ্যানে। এখানে আছে তাল জাতীয় গাছের ছায়া, আর পাতাল থেকে উঠে আসা পরিষ্কার জলের একটি সুন্দর সরোবর। আমরা দুই বন্ধু আছি সরোবরের পাড়ে। জ্যোৎস্নায় সরোবরের জল যেন তরল রূপয়ে পরিণত হয়েছে। তালকুঞ্জের মধ্য দিয়ে বাতাস বইছে ঝিরঝির করে। বড় চমৎকার বাতাস, আমাদের শরীর যেন জুড়িয়ে যাচ্ছে। মাথার উপরে আলোয় ধোয়া অসীম আকাশ, আর নিচে আলোয় ঝলমল অসীম বালুকা সমুদ্র। হঠাৎ দূরে একটা চলমান বিন্দু দেখা গেল। বিন্দুটা ক্রমেই বড় হচ্ছে, ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। কেউ এগিয়ে আসছে আমাদের মরুদ্যানের দিকে। কৌতূহলী হয়ে উঠলাম। হওয়াই স্বাভাবিক, একা একা কে আসছে এই মরুস্থলীতে? টলতে টলতে এগিয়ে আসছে লোকটি, মাঝে মাঝে বালির উপরে পড়ে যাচ্ছে। আমরা দুই বন্ধুও এগোলাম। কিছুটা এগোতেই স্পষ্ট দেখতে পেলাম আগন্তুককে। হ্যাঁ হ্যাঁ, সে মানুষই বটে, কিন্তু এ কি রকমের মানুষ? মানুষ কি কখনো এত রোগা, এত শুকনো হয়?
হয়তো বহুদূর থেকে পায়ে হেঁটে আসছে লোকটি, হয়তো মরুভূমিতে পথ হারিয়ে ক্ষুধায় আর তৃষ্ণায় ওর এরকম অবস্থা হয়েছে। আমরা কাছে যেতেই আগন্তুকের চলবার শেষ শক্তিটুকু পর্যন্ত যেন নিঃশেষ হয়ে গেল। বালির উপরে হুমড়ি খেয়ে পড়ে লোকটি অস্পষ্ট স্বরে বলল, একটু একটু জল জল একটু জল, ভগবানের ভগবানের হয় একটু একটু জল দিন আমাকে, একটু জল, একটু জল। লোকটিকে পাঁজা করে নিয়ে এলাম আমাদের তাঁবুতে। তারপর এক গ্লাস ঠান্ডা জল এনে তাকে দিলাম। পরপর 2 গ্লাস জল খেয়ে লোকটির শুকনো গলা আর জিভ ভিজল। সে একটু সুস্থ হলো। তারপর ওকে খেতে দিলাম। যেরকম গোগ্রাসে লোকটি খেলো তাতে মনে হলো দীর্ঘদিন ধরে ও কিছু খায়নি। লোকটি খুব রোগা। ওর শুকনো চেহারার মধ্যে কোথাও বোধহয় এক ফোঁটা রসও আর অবশিষ্ট নেই। ওর পরনে পোশাক খুব ময়লা আর ছেঁড়া। লোকটির 2 হাঁটু আর হাতের পাতা দুটি রক্তাক্ত। মনে হয় চলার শক্তি হারিয়ে বালির উপর দিয়ে হামাগুড়ি দেবার জন্যই হাত আর হাঁটু কেটে কেটে রক্তাক্ত হয়ে গিয়েছে। আগন্তুককে দেখলেই মনে হয় যে তার জীবনের অন্তিম মুহূর্তের আর বেশি দেরি নেই। জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনার সঙ্গে আর কোনো লোক আসেনি? আগন্তুক হাঁপাতে হাঁপাতে ক্ষীণ স্বরে বলল, আমি আমি একজন প্রত্নতাত্ত্বিক। মাটি খুঁড়ে অতীত সভ্যতার নিদর্শন বের করাই হচ্ছে আমার কাজ। ছাত্র জীবন থেকেই আমার এদিকে আকর্ষণ। পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক লুপ্ত সভ্যতার অবশেষ আমি আবিষ্কার করেছি, কিন্তু এই শেষ কাজটায় হাত না দিলেই বোধহয় ভালো হতো। অতীতকে বর্তমানের কাছে উন্মুক্ত করে দেওয়াটা সব সময় নিরাপদ নয়। এতে বিপদের সম্ভাবনা আছে। শেষ কাজটা করতে গিয়ে আমি মহা বিপদে পড়েছিলাম। কিন্তু আপনার সঙ্গে লোকজন কোথায়? একা একা তো খননের কাজ হয় না। আগন্তুক দুর্বল কণ্ঠে বলল, না, আমার সঙ্গে কোনো লোকজন নেই। আমি একলাই এসেছি। আমার কাহিনী শুনলেই বুঝতে পারবেন কেন আমি নিঃসঙ্গ। কৌতূহলী দৃষ্টি নিয়ে 2 বন্ধু তাকালাম আগন্তুকের দিকে। ম্লান হেসে প্রত্নতাত্ত্বিক বললেন, আমি বেশ বুঝতে পারছি যে আমার শেষ সময় ঘনিয়ে এসেছে। কিন্তু আমি এখনো পাগল হয়ে যাইনি। আমার দেহ অসুস্থ এবং দুর্বল হয়ে পড়লেও মন এখনো সুস্থই রয়েছে। কোনো রকম বিকার সেখানে দেখা যায়নি। অবশ্য আমি যে ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ করেছি তাতে আতঙ্কে উন্মাদ হয়ে যাবারই কথা। অবশ্য এরকম অবিশ্বাস্য অকল্পনীয় ব্যাপার যে ঘটতে পারে তা কোনো
তা কোনো উৎকট কল্পনাপ্রবণ মানুষও ভাবতে পারবে না। আমিও ভাবতে পারিনি মরবার আগে বুকের ভারটা হালকা করে যেতে চাই। তাই আমার সব কথাই খুলে বলবো আপনাদের কাছে। আপনারা খোলা মন নিয়েই শুনবেন আমার কাহিনী। খোলা মন নিয়েই বিচার করবেন। হ্যাঁ, আমার কাহিনী বিশ্বাস করা বা না করা আপনাদের ইচ্ছে। আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি জানি যে কাহিনী সত্য। অবিশ্বাস্য হলেও আমার জীবনে এরকম ঘটনা ঘটেছিল। কাহিনী শুরু করবার আগে একটা বিষয়ে আপনাদের সাবধান করে দিতে চাই। আপনারা কৌতূহলের বশবর্তী হয়ে কোনোদিন ইগিডি মরুভূমিতে যাবেন না। হ্যাঁ, আমি বলছি ভুলেও কোনোদিন ওই অভিশপ্ত মরুতে যাবেন না। আমাকেও একজন সাবধান করে দিয়েছিল, কিন্তু তার কথা আমি শুনিনি। গিয়েছিলাম সেই নিষিদ্ধ মরুস্থলে, আর তারই ফলে আজ আমার এই শোচনীয় অবস্থা। বাধ্য হয়েই আমাকে অকালে মরণকে বরণ করতে হচ্ছে। আমি যেখানে গিয়েছিলাম সেখানে গেলে স্বয়ং শয়তানেরও হৃৎকম্প শুরু হবে। যাক তাহলে এই গৌরচন্দ্রিকা এখানে শেষ হোক। এবার তাহলে শুরু করি আমার কাহিনী। প্রত্নতাত্ত্বিক শুরু করলেন। আমার নাম হলো, অবশ্য নামের আর প্রয়োজনই বাকি। ধরে নিন আমার নাম হলো স্মিথ। 1 বছর আগে অ্যাটলাস পর্বতমালা পেরিয়ে আমি এসে পড়লাম উত্তর আফ্রিকায়। আমার ইচ্ছে ছিল প্রাচীন কার্থেজ নগরীর ধ্বংসাবশেষ নিজের চোখে দেখা এবং সম্ভব হলে এই সুপ্রাচীন সভ্যতার কিছু ধ্বংসাবশেষ সংগ্রহ করা। আফ্রিকার উত্তর উপকূলে সুপ্রাচীন কার্থেজ নগরীর কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। কথিত আছে রানী দিদো নাকি এই নগরীর প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় কার্থেজ খুব সমৃদ্ধ হয়ে উঠেছিল। এক সময় এ নগরী রোমের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল। প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ভূমধ্য সাগরের ওপর কোন শক্তি প্রাধান্য স্থাপন করবে সেই প্রশ্ন নিয়ে। যাকে সে কথা ইতিহাসের আলোচনা করে আর লাভ নেই। আর তার সময়ও আমার হাতে নেই। আমার জীবনের যেটুকু সময় অবশিষ্ট রয়েছে তা বোধহয় আমার ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতেই ফুরিয়ে যাবে। দিনের পর দিন, মাসের পর মাস আমি লুপ্ত সভ্যতার সন্ধান করেছি।
অনেক নিদর্শনও সংগ্রহ করেছিলাম। শুধু শুধু কার্থেজ নগরী নয়, কার্থেজের বিত্তবান বণিকেরা আরো যে সব নগরের পত্তন করেছিলেন, সে সব নগরের ধ্বংসাবশেষও আমি অনুসন্ধানের কাজ চালিয়েছিলাম। বলাই বাহুল্য যে তখন আমি একলা ছিলাম না। আমার সঙ্গে ছিল এই দেশীয় পথপ্রদর্শক, কয়েকজন সশস্ত্র যোদ্ধা আর মোটবাহী কুলি। আমার সঙ্গে কয়েকটা উটও ছিল। উটগুলি ভাড়া করেছিলাম মরু প্রান্তরের এক মরুপল্লী থেকে। একদিন এক ধ্বংসনগরীর ধ্বংসাস্তূপের মধ্যে এমন একটা জিনিস দেখতে পেলাম, যাতে আমার মনে জেগে উঠল প্রচন্ড কৌতূহল। একটা ভাঙা মন্দিরের গায়ে দেখলাম এক আশ্চর্য লিপি। আমার অভিজ্ঞ চোখ দেখেই বুঝতে পারল যে খোদাই করা লিপির বয়স মন্দিরের চাইতে কম। অবশ্য তাই বলে লিপি কিন্তু আধুনিক কালের নয়, তাও প্রাচীন যুগের। যে কথাগুলি খোদাই করা ছিল তা হচ্ছে এই: বণিকগণ, দুঃসাহসী অভিযাত্রীগণ, তোমরা ভুলেও কোনোদিন মামূর্ত শহরে যাবে না। এখান থেকে দুর্গম গিরিপথ পার হয়ে যাওয়া যায় ইগিরি মরুভূমিতে। সেই অভিশপ্ত মরুভূমির মাঝখানে রয়েছে মহা অমঙ্গলময় ভয়াল ভয়ঙ্কর মামূর্তি নগরী। আমি কার্থিজের এক বণিক। মরুভূমির বুকে পথ হারিয়ে আমি গিয়ে পড়েছিলাম ওই নগরীতে। আমার সঙ্গে ছিল আরো 4 জন বণিক। আমাদের দুর্ভাগ্য, নগরে প্রচুর অর্থের বিনিময়েও আমরা একটু নিরাপদ আশ্রয় পেলাম না। উল্টে ওখানকার প্রধান পুরোহিতের আদেশে মন্দিরের রক্ষীরা আমাদের বন্দী করে রাখলো কারাগারে। ওই নগরে রয়েছেন এক দানব দেবতা। নগরবাসীরা দেবতার জন্য এমন এক অদ্ভুত এক বিশাল মন্দির তৈরি করে দিয়েছে, যার সমতুল্য কোনো মন্দির পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায়নি, ভবিষ্যতেও যাবে না। মন্দিরের নৃশংস পুরোহিতেরা এক এক করে আমার 4 সঙ্গীকে তাদের দেবতার সামনে বলি দেয়। আমার জন্য সেই রকম ভাগ্যই অপেক্ষা করছিল। কিন্তু স্বর্গলোকের দেবতাদের অসীম করুণা, আমি কোনো রকমে তাদের ফাঁকি দিয়ে পালিয়ে আসতে পেরেছি। কোনো হতভাগ্য যাতে অভিশপ্ত মামূর্ত শহরে গিয়ে বিপদে না পড়ে, সেজন্য এই পুরনো মন্দিরের গায়ে লিপি উৎকীর্ণ করে আমি বণিক আর অভিযাত্রীদের সতর্ক করে দিচ্ছি। এ হলো সাবধান বাণী। লিপি পাঠক, এ লিপিকে অবহেলা করো না। শোনো বণিক, শোনো দুঃসাহসী অভিযাত্রী, অভিশপ্ত মামূর্ত নগরে এক দুষ্ট দানব দেবতা সৃষ্টির সকাল থেকে শোণিত পান করে আসছেন। তিনি নাকি খুব জাগ্রত দেবতা। সে ভয়ঙ্কর দেবতা সম্বন্ধে আর আমি কিছু বলতে পারবো না। শুধু কায় মনোবাক্যে এইটুকুই প্রার্থনা করব যে কোনো হতভাগ্য যেন দেবতার পুরোহিতদের কবলে গিয়ে না পড়েন। সাবধান, আমি আবার সাবধান করছি বণিক আর অভিযাত্রীদের। লিপি পড়ে আমার মনে একই সঙ্গে জেগে উঠল প্রচন্ড বিস্ময় আর কৌতূহল। ভাবলাম, থাকুক গে সাবধান বাণী, আমাকে মামূর্ত নগরীতে যেতেই হবে। এ নগরের নামও তো কোনোদিন শুনিনি। রোমের ক্ষমতাহীন শত্রুতা তো কার্থেজ নগরীকে বিধ্বস্ত করে একেবারে সমভূমিতে পরিণত করে দিয়েছে। কিন্তু এখানে এই ধ্বংসাবশেষের মধ্যে এসে আমি তো পেলাম এক ভিন্নতর সভ্যতার সন্ধান। এই
সভ্যতার ধ্বংসাবশেষকে নিজের চোখে দেখবার জন্য আমি উৎসুক হয়ে উঠলাম। কিন্তু তাদের অসম্মতিতে আমি মুষড়ে পড়লাম না। আমার মন তখন তৈরি হয়ে গিয়েছে। ঠিক করলাম, নাই বা রইল সঙ্গী, আমি একাই যাব মামূর্ত শহরে। সে সময় আমার অগ্র পশ্চাৎ বিচার করার ক্ষমতাই বোধহয় লোপ পেয়েছিল, না হলে এমন সিদ্ধান্ত নেই। আমার সঙ্গীরা সেখান থেকেই বিদায় নিল। আমি পড়ে গেলাম একলা। কিন্তু তবুও হাল ছাড়লাম না আমি। খোঁজ খবর নেবার জন্য আমি এক আরব শেখের তাঁবুতে গেলাম। কিন্তু সেখানে গিয়েও কোনো নতুন খবর পেলাম না। ফিরে আসবার সময় এক বুড়ো বেদুইনের সঙ্গে দেখা হলো। তার কাছ থেকে পেলাম ইগিনি মরুভূমিতে যাবার পথের সন্ধান। বুড়ো কিন্তু আমাকে বারবার সাবধান করে দিয়ে বলল, সেখানে যেও না সাহেব, সে জায়গা হলো সাক্ষাৎ নরক। গেলে প্রাণে মারা পড়বে, আর ফিরে আসতে পারবে না এই বাইরের দুনিয়ায়। বুড়ো আমাকে তাদের আস্তানায় নিয়ে গেল। সেখানে আমি অনেককেই অনুরোধ করেছিলাম আমার সঙ্গী হবার জন্য, কিন্তু প্রথমটায় কেউ আমার সঙ্গে যেতে রাজি হলেও আমি কোথায় যেতে চাইছি এ কথা শুনবার পর তারা কেউই আর আমার সঙ্গী হতে চাইল না। প্রচুর টাকা পুরস্কার দেবার লোভ দেখিয়েও তাদের রাজি করাতে পারলাম না। ওরা বলল, গিরিখাতের উপর আমরা কোনোদিন যাইনি, ওদিকের পথঘাট আমাদের জানা নেই। বেদুইন সর্দার আমাকে বারবার সাবধান করে দিয়ে বলল, সাহেব, আমি বলছি, তুমি গিরি মরুভূমিতে যাওয়ার সংকল্প ত্যাগ করো। ওখানে কোনো মানুষজন নেই। আমি বললাম, এই মরুভূমিতে তো মানুষ নাও থাকতে পারে। বুড়ো বেদুইন বলল, ওই অভিশপ্ত মরুভূমিতে যারা থাকে তারা মানুষ নয়, হিংস্র জন্তু। তাহলে বরং ভালো হতো সাহেব। ওই মরুভূমিতে থাকে জিন আর ইফরিত। ওই মরুভূমি হলো ভূত পেতনি আর দত্তি দানর রাজত্ব। ওই নিষিদ্ধ মরুতে মানুষের ঢুকবার কোনো অধিকার নেই। তাই বলি, ওদিকে তুমি যেও না সাহেব। দেখলাম এই যাযাবর বেদুইনেরা অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন। বুঝলাম আমার অভিযানে এদের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। অগত্যা একলা চলরে নীতি গ্রহণ করলাম। দুটো উটের পিঠে মালপত্র চাপিয়ে আমি বেরিয়ে পড়লাম। মরুভূমির মধ্য দিয়ে
3 দিন হেঁটে আমি একটা শৈলমালার পাদদেশে এসে পৌঁছালাম। এবার আমাকে গিরিপথটা খুঁজে বের করতে হবে। বুড়ো বেদুইন আমাকে ভালোভাবেই পথের নির্দেশ দিয়েছিল। কাজে গিরিপথটা খুঁজে পাওয়া খুব শক্ত হবে না বলেই মনে হলো। সন্ধ্যায় পাহাড়ের নিচে আমি তাঁবু খাটালাম। আজ এখানেই রাত্রিবাস। কাল সকালে নতুন উদ্যমে গিরিপথের খোঁজ করা যাবে। পরদিন সকালে কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই গিরিপথটা পেয়ে গেলাম। পথ অত্যন্ত সংকীর্ণ। সরু পথটা ছোট বড় পাথরে এমন আচ্ছন্ন হয়ে রয়েছে যে সে পথে এগোনোটাই একটা দুঃসাধ্য এবং অতি কষ্টকর ব্যাপার। তাছাড়া পথের দুপাশেই আকাশ ছোঁয়া উঁচু পাহাড়ের দেওয়াল। ফলে আলো আসতে না পারার জন্য সে দুর্গম পথ ছায়াময়। কিছুই স্পষ্ট করে দেখা যায় না সে পথে। উট দুটিকে নিয়ে অতি সতর্কভাবে সেই নিঝুম নিস্তব্ধ পথ দিয়ে এগিয়ে চললাম। এক সময় ছায়া মাখা পথ শেষ হলো। আমি এসে পড়লাম পাহাড়ের ওপাশে। এসে যা দেখলাম তাতে মহা বিস্ময়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার সামনে বিশাল এক মরুভূমি সূর্যের আলোয় ঝকঝক করছে। শুধু তাই নয়, মরুভূমির চারদিক থেকে ঢালু হয়ে নেমে গিয়েছে নিচের দিকে। যেখানটায় চারপাশে ঢালু জায়গায় এসে মিশেছে সেখানে রয়েছে এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। সূর্যের খড় দীপ্তিতে সে ধ্বংসাবশেষকে দেখাচ্ছে এক রূপোর পাহাড়ের মতো। এই তাহলে মামূর্ত নগরী। আমি তাহলে গন্তব্যস্থলে এসে পড়েছি। হ্যাঁ, জায়গাটা আমার কাছ থেকে আর মোটে মাইল 2 দূরে। বিস্ময়ে প্রথম ঘোরটা কেটে যাবার পর আমি আবার এগোতে লাগলাম। বর্তমানের প্রতিনিধি আমি এগিয়ে যাচ্ছি সুদূর অতীতের দিকে। যত এগোচ্ছি ধ্বংসাবশেষ ততই বড় দেখাচ্ছে। এক সময় নগরের খুব কাছে এসে পড়লাম। এবার স্পষ্ট দেখা যাচ্ছে ভাঙা থাম, ভাঙা দেওয়াল, ভাঙা বাড়ির ধ্বংসস্তূপ। জায়গায় জায়গায় মরুভূমির বিপুল বালুকা রাশি ধ্বংসস্তূপগুলোকে পর্যন্ত গ্রাস করে ফেলেছে। একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেলাম। থামে দেওয়ালে এমনকি ভাঙা সিঁড়ির ধাপেও একটা বীভৎস জীবের মূর্তি খোদাই করা রয়েছে। জীবটা দেখতে কিছুটা অক্টোপাসের মতো, কিন্তু তা হলেও ওটাকে ঠিক অক্টোপাস বলা যায় না।
জীবটার জীবটার গোল দেহের তলা থেকে অসংখ্য পা বা সুর বেরিয়ে এসেছে। জীবটার ছবির দিকে তাকালেই দারুণ বৃত্তৃষ্ণায় মন কেমন কুঁকড়ে আসে। সেখানে স্থানে স্থানে এই অদ্ভুত মূর্তি খোদাই করা রয়েছে কেন? এ কি কোনো কিছুর প্রতীক, নাকি অন্য কিছু? নিজের মনকে বারবার প্রশ্ন করেও কোনো সদুত্তর পেলাম না। শেষটায় হাল ছেড়ে দিলাম। নগরটি বিশাল। ভাবলাম এত বড় নগরীর ধ্বংসাবশেষ আমি একলা পরীক্ষা করব কি করে? পরীক্ষা করবার জন্য এসব যন্ত্রপাতির প্রয়োজন। তার কিছু কিছু আমার সঙ্গে থাকলেও সব তো নেই। এই ধ্বংস নগরীকে ভালোভাবে দেখতে হলে অনেক সময় লাগবে, কিন্তু আমার হাতে তো অত সময় নেই। সঙ্গে যে জল খাবার রয়েছে তা ফুরিয়ে যাবার আগেই আমাকে এখান থেকে চলে যেতেই হবে। কেননা ফিরে যাবার পথেও তো খাদ্য আর পানীয়ের প্রয়োজন হবে। ঠিক করলাম এবারকার মতো শহরটাকে ওপর দেখে যাই, তারপর দেশ থেকে লোকজন নিয়ে এসে একটা বড় দরের প্রত্নতাত্ত্বিক অভিযান করব এখানে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমি। শহরের সর্বত্র সেই অক্টোপাস জাতীয় অদ্ভুত মূর্তি খোদাই করা রয়েছে। বেলা পড়ে গেল। মামূর্ত নগরীর উপরে নেমে এলো সন্ধ্যার তরল অন্ধকার। একটা খোলা জায়গা দেখে তাঁবু খাটালাম। অন্ধকার ক্রমে ঘন হয়ে আসছে। আমি প্রত্নতাত্ত্বিক, আমি পর্যটক। মরুর বুকে একলা রাত কাটাবার অভিজ্ঞতা যে আমার নেই তা তো নয়, কিন্তু এরকম নিঝুম নিস্তব্ধ মরুস্থলী আমি কোথাও দেখিনি। কোনো নিশাচর পশু বা পাখির ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না কোনো কীট পতঙ্গের শব্দ। এই নিষ্প্রাণ জগতে প্রাণ বুঝি ভয়ে ভয়ে প্রবেশ করছে। প্রাণের জগৎ থেকে আমি যেন ছিটকে এসেছি এই নিষ্প্রাণ জগতে। অন্ধকার আরো ঘন হয়ে উঠল। এই আধারের রাজ্যে নিতান্ত অসহায় জীবের মতো ভয়ে ভয়ে কাঁপতে লাগলো আমার লণ্ঠনের আলো। ঘনায়মান অন্ধকারে বোধহয় এই ক্ষীণ আলোক শিখার উদ্ধত্ত আর বেশিক্ষণ সহ্য করবে না। এক্ষুনি বোধহয় নিভিয়ে দেবে ভীতিবহুল ক্ষীণ আলোক শিখাটিকে। আগামীকাল কি করব তা ভাবতে ভাবতে বোধ করি একটু তন্দ্রা এসেছিল।
কিন্তু একটা অস্পষ্ট শব্দ শুনে তন্দ্রা কেটে গেল। সোজা হয়ে বসলাম ক্যাম্প খাটের উপরে। শব্দটা কোথা থেকে এলো বুঝবার জন্য তাঁবুর দরজার দিকে তাকালাম, কিন্তু না, কিছুই তো দেখা যাচ্ছে না। তবে কি আমি তন্দ্রার ঘরে ভুল শুনেছি? আবার শব্দটা শোনা গেল। লণ্ঠন হাতে আবার তাঁবুর বাইরে বেরিয়ে এলাম। পূর্বের আকাশে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ উঠেছে, হলুদ রঙের চাঁদ। দেখে গাটা কেমন শিউরে উঠল। আপনারা হয়তো আমার কথা শুনে অবাক হচ্ছেন, কিন্তু সত্যি সে রাতে ওই হলুদ রঙা ভাঙা চাঁদ দেখে আমি ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল এ যেন আমাদের চেনা চাঁদ নয়, এ যেন কোনো দুষ্ট দানবের বিকৃত মুখের বীভৎস হাসি। আমাকে শিকার হিসেবে পেয়ে দানব যেন উল্লাসে হাসছে। আমার কাছেই এবার শব্দটা শোনা গেল। মরা চাঁদের আলোয় দেখলাম বালির ওপরে হঠাৎ একটা গর্তের সৃষ্টি হলো। শূন্য থেকে একটা গর্ত যেন নেমে এলো বালির ওপর। শব্দ শুনলাম, গর্ত দেখলাম, কিন্তু কে এই গর্ত খুললো? যত দূর চোখ যায় কাউকে তো দেখতে পাচ্ছি না। তবে কোন অদৃশ্য হাত আমার সামনের ওই গর্তটা খুললো? আবার শব্দটা শোনা গেল। বালুকার বুকে জেগে উঠল পর পর আরো কতগুলি গর্তগুলি আমার দিকেই এগিয়ে আসছে, যেন কোনো বিদেহী এগিয়ে আসছে আমার দিকে। আতঙ্কে আমার শরীরটা যেন হিম হয়ে গেল। কিছুক্ষণের জন্য চলবার শক্তিটুকুও যেন হারিয়ে ফেললাম আমি। স্তম্ভিতভাবে দেখলাম গর্তগুলি ক্রমেই আমার কাছে আরো কাছে এগিয়ে আসতে লাগলো। শরীরের সমস্ত শক্তিকে সংহত করে ছুট দিলাম, ঢুকে পড়লাম তাঁবুর মধ্যে। ভেতরে আগুন জ্বলছিল। অগ্নিকুণ্ড থেকে একখানা জ্বলন্ত কাঠ নিয়ে বাইরে বেরিয়ে এলাম। কাঠখানাকে সজোরে ছুড়লাম গর্তগুলি লক্ষ্য করে। কানে এলো একটা অদ্ভুত শব্দ। সত্যি যদি কোনো অশরীরী এসেও থাকে, তাহলে আগুনের ভয়ে এখন সে দূরে সরে যাচ্ছে। সে আগুনকে ভয় পায়। কথাটা ভেবে একটু স্বস্তি বোধ করলাম, কেননা আমার তাঁবুর ভেতরেও আগুনের একটা কুণ্ড তৈরি
তৈরি করেছিলাম। ক্যাম্প খাটখানা আগুনের কুণ্ডের কাছে টেনে আনলাম, তারপর শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আর আসে না। সম্ভব অসম্ভব নানা কল্পনা আমার মনকে আচ্ছন্ন করে ফেলল। শেষ রাতে একটু ঝিমুনির মতো এসেছিল, কিন্তু তন্দ্রার মধ্যেও হানা দিতে লাগলো দুঃস্বপ্নের পর দুঃস্বপ্ন। মৃত নগরীর বিদেহী আত্মারা এই মৃত্যুর রাজ্যে জীবনের আগমনকে যেন সহ্য করতে পারছে না, তাই তারা একের পর এক আসছে দুঃস্বপ্নের আকারে। স্বপ্নে দেখলাম অসংখ্য মুন্ডহীন দেহ যেন চক্রাকারে এগিয়ে আসছে আমার দিকে। তারপর দেখলাম দেহহীন মুন্ডগুলি শূন্য হাতে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে আমার দিকে। তাদের চোখের ক্রুদ্ধ দৃষ্টি বুঝি আমাকে এই মুহূর্তেই ভস্ম করে দেবে। নরকের অতল গহ্বর থেকে উঠে আসা ভয়াল ভয়ঙ্কর মূর্তিগুলি মিছিল করে এগিয়ে আসতে লাগলো আমার খাটের দিকে। এক্ষুনি ওরা আমাকে ওদের রাজ্যে অনাধিকার প্রবেশকারীকে নিষ্ঠুর ভাবে শেষ করে ফেলবে। এরকম দুঃস্বপ্ন দেখতে দেখতেই বাকি রাতটুকু শেষ হয়ে গেল। ভোর হলো, ভাঙা চাঁদ ডুবলো, সূর্য উঠল। আমার মনের অন্ধকারটাও কেটে গেল। রাতের আতঙ্ক যেন আলোর ভয়ে পালিয়ে গেল মন থেকে। ভাবলাম রাতে যা দেখেছি তার নিশ্চয়ই যুক্তিসঙ্গত ব্যাখ্যা রয়েছে। গর্তের ব্যাপারটা বুঝতে পারিনি বলেই আমি ভয় পেয়েছিলাম, আর ভয় পেয়েছিলাম বলেই একের পর এক দুঃস্বপ্ন দেখেছি। দিনের আলোয় ভালো করে চিন্তা ভাবনা করে দেখলেই আমি গর্ত সংক্রান্ত আপাত অলৌকিক ব্যাপারটার যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাব। কার্থেজের বণিকের সেই লিপির কথা মনে পড়ল। এই মামূর্ত নগরীতেই নাকি ছিল এক দানব দেবতার অদ্ভুত আর বিশাল মন্দির। তাই যদি হয় তবে সেই মন্দিরের ধ্বংসাবশেষ নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন হলো, সেই মন্দিরটা এই মৃত নগরীর কোন অংশে? কাছেই একটা ছোটখাটো পাহাড় ছিল। অবশ্য পাহাড় না বলে সেটাকে একটা বড় গোছের ঢিবি বললেই ভালো হয়। সেটার মাথায় গিয়ে উঠলাম। ভাবলাম কালের কবলে পড়ে পুরনো মন্দিরটা যদি ভেঙে গিয়েও থাকে তবে তার ধ্বংসস্তূপটা নিশ্চয়ই অনেকখানি জায়গা জুড়ে থাকবে এবং উঁচু থেকে সেই ধ্বংসস্তূপ নিশ্চয়ই দেখতে পাবো। কিন্তু উপর থেকে চারিদিকে তাকিয়েও সেরকম কোনো বিরাট ধ্বংসস্তূপ আমার চোখে পড়ল না। তবে একটা নতুন আকর্ষণীয় দৃশ্য আমার চোখে পড়ল। বিস্মিত চোখে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই দৃশ্যের দিকে।
পূর্ব দিকে আলোয় উজ্জ্বল সুনীল আকাশের পটভূমিকায় দেখা যাচ্ছে দুটি সুদীর্ঘ পাথরের মূর্তি। আমি একজন প্রত্নতাত্ত্বিক, প্রাচীন সভ্যতার অনেক ধ্বংসাবশেষ আমি নিজের চোখে দেখেছি। পাথরের মূর্তিও আমি কম দেখিনি, কিন্তু কিন্তু এরকম বিশাল মূর্তি আমি জীবনে কোনো দিন দেখিনি। সূর্যের উজ্জ্বল আলোয় মূর্তি দুটো ঝকঝক করছিল। এরকম নতুন আবিষ্কার আমার মনে উৎসাহের বন্যা বইয়ে দিল। ঠিক করলাম এক্ষুনি ওই পাষাণ মূর্তি দুটির কাছে যেতেই হবে। পাহাড় চূড়া থেকে নেমে এলাম, তারপর তাঁবু গুটিয়ে উট দুটোকে নিয়ে চললাম মূর্তি দুটির দিকে। শহরটা বিরাট। ধ্বংসাবশেষ পার হয়ে মূর্তি দুটোর কাছে পৌঁছতে অনেকটা সময় লাগলো। দুটো উঁচু বেদির উপরে বসে মূর্তি দুটো যেন নিষ্পলক চোখে তাকিয়ে আছে মৃত নগরীর ধ্বংসস্তূপের দিকে। মূর্তি দুটো অদ্ভুত, তাদের গলা থেকে পা পর্যন্ত মানুষের মতো, কিন্তু কিন্তু তাদের দেহে রয়েছে এক অদ্ভুত আবরণ। এই আবরণ তৈরি করা হয়েছে মাছের দেহের আঁশের মতো দেখতে, একরকম পাথুরে আঁশ দিয়ে। কিন্তু কিন্তু মূর্তি দুটোর মুখ একেবারেই অমানুষিক। এরকম বীভৎস, এরকম মুখ কোনো মানুষের হতে পারে না। জীবন্ত দেহের আদলে কি বিশাল মূর্তি দুটি গড়া হয়েছিল? তাই যদি হয়ে থাকে, তবে কি এক সময় এই মামূর্ত নগরীতে অমানসিক মানুষেরা বাস করত? ভেবে কোনো কুল কিনারা করতে পারলাম না। মূর্তি দুটোর দুপাশে যত দূর দৃষ্টি যায় দেখা যায় ধ্বংসস্তূপের ওপর ধ্বংসস্তূপ। কিন্তু কিন্তু দুই মূর্তির মাঝখানটা ফাঁকা, যেখান দিয়ে একটা পথ চলে গেছে। হয়তো সুদূর অতীতে এখানে কোনো তোরণ ছিল। ভেবে অবাক হলাম, সমস্ত নগরী যখন একটা বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখন এই ভয়ঙ্কর মূর্তি দুটো সম্পূর্ণ অটুট হইল কি করে? মূর্তি দুটোকে আরো ভালো করে দেখবার জন্য কাছে যেতেই আরো একটা ব্যাপার চোখে পড়ল। ছোট ছোট পাথরের মূর্তির দুটো সারি দুটো এগিয়ে গিয়েছে অন্তত মাইল খানেক দূর পর্যন্ত। পথ গিয়েছে দুসারি মূর্তির মাঝখান দিয়ে। সেই পথেই এগোতে গিয়ে দেখলাম যে সামনের বড় মূর্তি দুটোর বেদিতেও সেই প্রায় অক্টোপাসের মতো জীবের ছবি খোদাই করা রয়েছে। পিছনের মূর্তিগুলি যে কোনো জীবের তা আমি বলতে পারবো না। আমার জানা পৃথিবীতে এরকম কোনো জীবজন্তু নেই। প্রত্যেকটি মূর্তির মুখে ফুটে উঠেছে মহা ক্রোধ, মহা হিংসা আর মহা জিঘাংসার ভাব। বিশ্বের সমস্ত অশুভ শক্তি যেন মূর্তিমন্ত হয়ে উঠেছে ওই অপার্থিব মূর্তিগুলির মধ্যে। মূর্তিগুলির দিকে তাকালেই
নিঃসীম আতঙ্কে সমস্ত শরীর যেন শিহরিত হয়ে ওঠে। কেন এখানে দুসারি মূর্তি রয়েছে? এদের থাকবার একটা কারণ নিশ্চয়ই রয়েছে, কিন্তু সে কারণটা কি? তাছাড়া এই ধ্বংসের রাজ্যে একটা মূর্তির একটুও ভাঙেনি, এরই বা কারণ কি? দুসারির মূর্তির মাঝখানের পথ দিয়ে যখন সর্বশেষের মূর্তি দুটোর সামনে দাঁড়ালাম, তখন আমার সামনে সীমাহীন বালুকা সমুদ্র। কোনো ধ্বংসস্তূপই নেই এখানে। মূর্তিগুলি হঠাৎ মরু প্রান্তরে শেষ হয়ে গেল কেন তা বুঝতে পারলাম না। আমার সামনে বেশ খানিকটা জায়গা যেন সিমেন্ট দিয়ে বাঁধানো রয়েছে। সেখানে সেখানে কোনো বালি নেই। জায়গাটা খুব ছোট নয়, বেশ কয়েক বিঘা জায়গা এরকম সমতল করে বাঁধানো। আরো একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলাম, সমতল জায়গাটার বাইরে মরু বাতাসে বালি উঠছে, কিন্তু এই সমতল জায়গাটায় হাওয়ার কোনো প্রভাব নেই। বালির একটি দানাও উড়ে বেড়াচ্ছে না সেখানে। এই মৃত নগরীতে সব কিছুই কি সৃষ্টি ছাড়া? আমি কি পৃথিবীর বাইরে কোনো ভিন গ্রহে এসে পড়েছি? এখানকার নিয়ম কানুন কি একেবারে আলাদা? কৌতূহলী হয়ে সমতল জায়গাটার দিকে এগোলাম, কিন্তু একটু এগোতেই মুখে আর বুকে দারুণ ধাক্কা লাগলো। সে ধাক্কায় ছিটকে পড়লাম বালির ওপরে। নেহাত বালি বলেই হাড় ঘোর ভাঙল না, কিন্তু কপালে আর বুকে খুব চোট পেলাম। কিছুক্ষণ আচ্ছন্নের মতো বালির ওপর পড়ে থেকে উঠে দাঁড়ালাম। হে কি অবাক কাণ্ড! আমাকে ধাক্কা মারলো কে? আশেপাশে তো জনপ্রাণী দেখা যাচ্ছে না, সামনে তো কোনো পাথর খণ্ড বা গাছপালা নেই যে অন্যমনস্ক ভাবে চলবার জন্য তার সঙ্গে ধাক্কা লাগবে। আর তাছাড়া আমি তো অন্যমনস্ক ছিলামও না। তবে কি ব্যাপার হলো? পকেট থেকে রিভলভারটা বের করলাম, তারপর সেটাকে বাগিয়ে ধরে ধীরে ধীরে আবার এগোলাম ওই বাঁধানো জায়গাটার দিকে। কয়েক পা এগোতেই ঠং করে একটা শব্দ হলো। কিসের সঙ্গে রিভলভারটা যেন ধাক্কা লেগেছে। আচমকা ধাক্কা লাগায় রিভলভারটা আমার হাত থেকে পড়ে গেল। পড়ে যাওয়ায় আবার ঠং করে শব্দ হলো। কিসের সঙ্গে ধাক্কা লাগলো আমার রিভলভারের? সামনে হাত বাড়িয়ে বিপুল বিস্ময়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এও কি সম্ভব? আমার হাত স্পর্শ করছে একটি শক্ত এবং মসৃণ প্রাচীরকে। দুপাশে হাত বলিয়ে দেখলাম, না, কোনো ভুল নেই। আমার সামনে এখন একটা শক্ত আর মজবুত প্রাচীর। এই অদৃশ্য প্রাচীরের সঙ্গে ধাক্কা লেগেই আমি পড়ে গিয়েছিলাম। অদৃশ্য প্রাচীর! এই মৃত নগরীতে আরো কত বিস্ময় আমার জন্য অপেক্ষা করে আছে কে জানে। এই অদৃশ্য দেয়ালের কথা
যদি বাইরের দুনিয়ায় গিয়ে বলি তবে কেউ আমার কথা বিশ্বাস করবে না। সবাই বলবে আমার মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছে, বুদ্ধি শুদ্ধি একেবারে গোল্লায় গিয়েছে। অথচ এই অদৃশ্য দেয়ালের ব্যাপারটা তো মিথ্যে নয়, এ তো শতকরা 100% সত্য। আমি নিজে তো এর অস্তিত্ব অনুভব করেছি। হ্যাঁ করেছি। আমার মুখ আর বুকে তো এখনো ব্যথা রয়েছে। অর্থাৎ একটা কথা মনে হলো, সুদূর অতীতে এই মামুক্ত শহরে যারা বাস করত তারা হয়তো বিজ্ঞানে খুব উন্নত ছিল। এখানকার কোনো বৈজ্ঞানিক হয়তো দৃশ্যমান কঠিন বস্তুকেও অদৃশ্য করবার কৌশল আয়ত্ত করতে পেরেছিলেন। অসম্ভব মনে হলেও সত্যি কি এটা অসম্ভব? আজকের অনেক বৈজ্ঞানিক আবিষ্কার তো একদা অসম্ভব বলেই মনে হতো, কিন্তু সেসব অসম্ভব তো আজকে সম্ভব হয়ে উঠেছে। আচ্ছা আচ্ছা, আমার সামনের এই অদৃশ্য দেয়ালটা কত উঁচু? প্রশ্নটা মনে আসতেই আমি একটার পর একটা ঢিল ছুটতে লাগলাম। কিন্তু যত উঁচুতেই ঢিল ছুড়ি না কেন, আমার সব ঢিল অদৃশ্য দেয়ালে ঢং করে ধাক্কা লেগে ফিরে আসতে লাগলো। বুঝলাম দেয়ালটা খুব উঁচু। আচ্ছা, এই অদৃশ্য দেয়ালের ওপাশে কি আছে? ওপাশে যাওয়ার জন্য আমার মনটা খুব উৎসুক হয়ে উঠল। কিন্তু প্রশ্ন হলো, যাব কি করে? নিরেট দেওয়াল ভেদ করে তো যাওয়া যাবে না। ওপাশে যাওয়ার একটা পথ নিশ্চয়ই আছে, কিন্তু সে পথটা কোথায়? একটু ভাবতেই মনে হলো বোধহয় বের করতে পারবো। 2 সারির মূর্তির মাঝখানের পথ ধরে আমি এখানে এসেছি। সেই পথ দিয়ে আরো এগিয়ে গেলেই হয়তো আমি দেয়ালের ওপাশে যেতে পারবো। এখন আমি দাঁড়িয়ে আছি সে পথের উপরে নয়, বরং সে পথ থেকে একটু দূরে। সুতরাং এখন আমার সামনে অদৃশ্য দেয়ালের বাধা। ওপাশে যেতে হলে আমাকে পথের উপরে গিয়ে সামনের দিকে এগোতে হবে। পথের উপরে ফিরে এলাম। সেখানে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করলাম। প্রাচীন কার্থেজের বণিকের সাবধান বাণী মনে পড়ল। বণিকগণ, দুঃসাহসী অভিযাত্রীগণ, তোমরা ভুলেও কোনোদিন মামূর্ত শহরে যাবে না। ওই নগরে আছেন এক দানব দেবতা। নগরবাসীরা দেবতার জন্য এমন এক অদ্ভুত এবং বিশাল মন্দির তৈরি করে দিয়েছে, যার সমতুল্য কোনো মন্দির পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায়নি, ভবিষ্যতেও যাবে না। আমি সেই অদ্ভুত মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। আমার সামনে কি এক বিস্ময়কর অদৃশ্য মন্দিরের অদৃশ্য প্রাচীর। মন্দিরের ভেতরেই ছিলেন এক দানব দেবতা। সেই দানবদের সামনেই কার্থিজের বণিকের 4 সঙ্গীকে বলে দিয়েছিল মন্দিরের নৃশংস পুরোহিতরা। বণিকের লেখা আরো একটা বাক্যের কথা মনে এলো। শোনো বণিক, শোনো দুঃসাহসী অভিযাত্রী, অভিশপ্ত মামূর্ত নগরে এক দুষ্ট দানব দেবতা সৃষ্টির সকাল থেকে শনিতপান করে আসছেন। আচ্ছা, সেই নিষ্ঠুর রক্ত পিপাসু দেবতা কি এখনো মন্দিরে রয়েছেন? আমার মন্দিরে ঢোকাটা কি নিরাপদ হবে? আমার মনের ভেতর থেকে কে যেন সাবধান বাণী উচ্চারণ করলো। ওরে,
সব ব্যাপারে এত কৌতূহল ভালো নয়। এক্ষুনি পালিয়ে যায় এখান থেকে। যা যা, পালিয়ে যাই পরিত্যক্ত মৃতনগর থেকে। এবার ভাবলাম, খুব হয়েছে, নগরের ধ্বংসস্তূপ তো দেখা হয়ে গিয়েছে, এবার নগর ছেড়ে চলে যাই না কেন? পরে সুযোগ বুঝে অনেক লোকজন সঙ্গে নিয়ে এসে জনহীন মামূর্ত নগরীর রহস্য ভেদ করা যাবে। কিন্তু কিন্তু না, আমি পালিয়ে আসতে পারলাম না। সেই অদৃশ্য দেয়াল যেন আমাকে টানতে লাগলো। ও পাশে কি আছে তার জানবার জন্য আমার কৌতূহল ক্রমেই বাড়তে বাড়তে একেবারে অদম্য হয়ে উঠল। পায়ে পায়ে আমি এগোলাম প্রবেশ পথের খোঁজে। একেই বোধহয় বলে নিয়তি। সে নিয়তি টানছিল আমাকে। যাক, সে কথা, যা ঘটে গিয়েছে তা নিয়ে আর আক্ষেপ করে কি হবে। আমার অনুমানই ঠিক। মূর্তি পথের উপর দিয়ে সোজা গিয়ে আমি সেই অদৃশ্য দেয়ালের গায়ে অদৃশ্য দরজা খুঁজে পেলাম। সেই দরজা কত উঁচু তা বলতে পারবো না, তবে দরজাটা যে খুব চওড়া তা বেশ বুঝতে পারলাম। অদৃশ্য দেয়ালে হাত দিতে দিতে আমি ভেতরে ঢুকতে লাগলাম। ইস, একটু ঢুকেই যদি আমি ফিরে আসতাম। কিছুক্ষণ পরেই আমি গিয়ে পৌঁছালাম একটা উঠোনের মতো জায়গায়। পরীক্ষা করে বুঝলাম আমার চারপাশেই রয়েছে ঘরের পর ঘর। সেসব অদৃশ্য ঘরের অদৃশ্য দেয়াল ভেদ করে আমার দৃষ্টি গিয়ে পড়েছে বাইরের সীমাহারা মরুভূমির ওপর। বাইরের সূর্য কিরণ কাচের চেয়ে স্বচ্ছ দেয়াল ভেদ করে এই বিশাল অদৃশ্য প্রাসাদের মধ্যে প্রবেশ করছে। ধীরে ধীরে খুব সাবধানে এগিয়ে সিঁড়ির সামনে এসে পড়লাম। তার সেই অদৃশ্য ধাপগুলি বেয়ে ক্রমেই উপরে উঠতে লাগলাম। আমি যেন শূন্যে পা ফেলে উপরে উঠে যাচ্ছি। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। আমি উঠছি তো উঠছি, সিঁড়ির ধাপ ক্রমাগত উপরে উঠছে তো উঠছেই। এর যেন আর শেষ নেই। ভয় হলো কখন মাথা ঘুরে নিচে পড়ে যাই। সিঁড়ি যখন শেষ হলো তখন আমি ভূপৃষ্ঠ থেকে 21 ফুট উপরে এসে পড়েছি। এসে দাঁড়িয়েছি একটা ঝোল বারান্দার মতো জায়গায়। এতগুলি সিঁড়ি ভেঙে হাফ ধরে গিয়েছিল। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দম নিলাম। ভয় হলো এই বুঝি নিচে পড়ে যায়। তাই ধীরে ধীরে আবার এগোলাম। একটু এগোতেই একটা দরজা পাওয়া গেল। ধাক্কা মারতেই সেই অদৃশ্য দরজা খুলে গেল। কিন্তু দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই এক নিদারুণ দুঃসহ আতঙ্কে আমার মনটা আচ্ছন্ন হয়ে গেল। মনে হলো সৃষ্টির উষাকাল থেকে এক মহা অশুভ শক্তি, এক মহা অমঙ্গল বাস করে আসছে এখানে। সেই পৈশাচিক শক্তির কোনো দয়া নেই, কোনো মায়া নেই। সে হিংস্র, সে নিষ্ঠুর, সে মহান নৃশংস। তার রক্ত তৃষ্ণাকে তৃপ্ত করবার জন্য যুগ যুগ ধরে কত মানুষকে প্রাণ দিতে হয়েছে। সেসব হতভাগ্যের বিদেহী আত্মা বুঝি আজও এই অদৃশ্য প্রাসাদের মন্দিরের আনাচে কানাচে গুমড়ে গুমড়ে কাঁদছে। এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলাম।
ঘরের ভেতরে আমি কিছুই দেখিনি, কিছুই শুনিনি, কিন্তু তা সত্ত্বেও আমি ঘরখানা পরীক্ষা করে দেখতে সাহস করলাম না। সেই অদৃশ্য ঝুল বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আপাতত শূন্যের ওপর থাকাটা কিছুটা ধাতস্থ হয়েছে, তাই নিচের দিকে তাকিয়ে মাথাটা ঘুরে গেল না। সামনের দিকে তাকালাম। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। সূর্যকে দেখাচ্ছে একটা বিরাট রক্ত রাঙা গোলকের মতো। সূর্যদেব যেন ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন অভিশপ্ত মামূর্ত নগরীর দানব দেবতার এই অদৃশ্য মন্দিরের দিকে। মূর্তি পাথরের সামনে বিশাল মূর্তি দুটি বালুকা সমুদ্রের ওপর লম্বা ভাবে ফেলে স্থির ভাবে বসে রয়েছে। ওরা বসে আছে স্মরণাতীত সুদূর অতীতের কুয়াশা কাল থেকে। ওরা বসে থাকবে অনাগত ভবিষ্যতেও। সদা চলমান কালকে ওরা যেন উপহাস করছে। এখান থেকে দেখা যাচ্ছে মূর্তি পথের ওপাশে ধ্বংসস্তূপ। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ যেন কালের যবনিকা সরে গেল আমার চোখের সামনে থেকে। কুহেলি ঘেরা সুদূর অতীত যেন আবার জেগে উঠল আমার সামনে। ধ্বংসস্তূপগুলি আর ধ্বংসস্তূপ রইল না। সেখানে দেখা গেল প্রাসাদের পর প্রাসাদ, ছোট বড় বাসগৃহের পরে বাসগৃহ। দেখতে পেলাম ছোট বড় কত গলিপথ আর রাজপথ। সে পথে লোক চলছে। মৃত মামূর্ত নগরী যেন আবার জেগে উঠেছে। হঠাৎ শিঙা বেজে উঠল। ঢাক বাজলো গুম গুম করে। শোনা গেল মন্ত্রের সুর। বিচিত্র পোশাক পরা পুরোহিতের দল মন্ত্র পড়তে পড়তে মূর্তি পথ দিয়ে এগিয়ে আসছে। তাদের পিছনে আসছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত এক দল রক্ষী। রক্ষীরা নিয়ে আসছে 4 জন বন্দীকে। সে হতভাগ্যদের হাত বাঁধা। এরাই কি কার্তেজের বণিকের সেই 4 সঙ্গী? মন্দিরের দানব দেবতার কাছে বলি দেবার জন্যই কি এদের নিয়ে আসা হচ্ছে? আমি স্তম্ভিতের মতো তাকিয়ে রইলাম। হঠাৎ আমার গোড়টা কেটে গেল। কোথায় পুরোহিত, কোথায় রক্ষী দল, কোথায় সেই 4 বন্দী? নেই, কেউ নেই এখানে। সামনে শুধু বালির সমুদ্র, মূর্তির সারি আর ধ্বংসস্তূপের পর ধ্বংসস্তূপ। আমি কি এতক্ষণ দিবা স্বপ্ন দেখছিলাম? হঠাৎ সামনের মরুভূমির দিকে দৃষ্টি পড়ল। বালির উপর জেগে উঠেছে একটা গর্ত। কি আশ্চর্য! একটু আগেই তো এখানে কোনো গর্ত ছিল না। তারপর জেগে উঠতে লাগলো গর্তের পর গর্ত। গর্ত ক্রমে এগিয়ে আসছে প্রাসাদ মন্দিরের দিকে। সৃষ্টি ছাড়া জগতের অদৃশ্য জীব এগিয়ে আসছে প্রাসাদ মন্দিরের দিকে। এই কি মন্দিরের দানব দেবতা? এইরকম প্রায়
মাথায় অক্টোপাসের মূর্তি খোদাই করা রয়েছে শহরের নানা জায়গায়। কার্টেজের বণিকের সে সাবধান বাণী মনে পড়ে গেল। শোনো বণিক, শোনো দুঃসাহস অভিযাত্রী। অভিশপ্ত মামূর্ত নগরে এক দুষ্ট দানব দেবতা সৃষ্টির উষাকাল থেকে শনিতপান করে আসছেন। তিনি নাকি খুব জাগ্রত দেবতা। এই অদৃশ্য দানব দেবতার ভয়ে কি দুঃসাহসী বেদুইনরা আমার সঙ্গে আসতে রাজি হয়নি? সামনের দিকে তাকালাম, বালির বুকে আর গর্ত জেগে উঠছে না। তাহলে তাহলে দানব দেবতা কি তার মন্দিরের ভেতর ঢুকে পড়েছে? প্রশ্নটা মনে আসতেই আমি চমকে উঠলাম। এক্ষুনি 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 আমাকে পালাতে হবে এখান থেকে। মামূর্তের ওই পিশাচ দেবতার কবলে আমি পড়তে চাই না। বালির ওপর গর্ত দেখে তবু বুঝতে পেরেছিলাম যে কোথায় আছে, কোন দিকে যাচ্ছে, কিন্তু এখানে এই অদৃশ্য স্বচ্ছ মন্দিরে আমি তো তাও দেখতে পাবো না। অদৃশ্য দানব কোন দিক থেকে যে আমার উপর ঝাঁপিয়ে পড়বে তাই বা আন্দাজ করব কি করে? হয়তো আত্মরক্ষা করবার সামান্যতম সুযোগটুকু আমি পাবো না। আমাকে নামতে হবে, তারপর বেরিয়ে আসতে হবে এই মৃত নগরের অভিশপ্ত মন্দির থেকে। একটি মুহূর্তও দেরি করা যাবে না। এখন প্রতিটি মুহূর্ত মূল্যবান। সৌভাগ্যক্রমে সিঁড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না। ঝড়ের বেগে আমি নিচে নেমে এলাম। এবার মন্দির এলাকার বাইরে যেতে হবে, কিন্তু সে যাওয়াটা কি নিরাপদ হবে? আমি যে পথটা দিয়ে বাইরে যাব, অদৃশ্য দানব তো সে পথ দিয়েই বাইরে আসছে। আমি তো এক্ষুনি তার কবলে পড়ে যাব। সে কি আমায় ছেড়ে দেবে? কিন্তু কিন্তু লুকোবো কোথায়? এই স্বচ্ছ মন্দিরে তো লুকোবার মতো কোনো জায়গাও নেই। তাহলে কি করব এখন? নিতান্ত অসহায়ের মতো কোনায় চুপ করে বসে রইলাম। বুঝতে পারলাম যে অদৃশ্য দানব আমাকে দেখতে পেলেই ছেড়ে দেবে না। হয়তো বহু কাল পরে সে একটা শিকার পেয়েছে। সেই শিকারকে কি ছেড়ে দিতে পারে? বেশ বুঝতে পারলাম অদৃশ্য দানব এবার প্রাসাদ মন্দিরের মধ্যে ঢুকে পড়েছে। এটা কোন জাতের জীব? এর মাথায় কতটা বুদ্ধি রয়েছে তার কিছুই আমি জানি না। মামূর্তের বৈজ্ঞানিকেরা তাদের মন্দিরের মতোই বোধ হয় দেবতাকেও অদৃশ্য করে দেবার কৌশল আবিষ্কার করেছিল। মন্দিরের মতোই দেবতাকেও করে তুলেছিল অবিনশ্বর। ধ্বংসের মাঝখানে টিকে রয়েছে কেবল দুসারি মূর্তি। অদৃশ্য মন্দির আর এই অজানা অদৃশ্য দেবতা। হয়তো ভবিষ্যতেও এরা টিকে থাকবে যুগ যুগ ধরে। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে দানব। শব্দ থেকে মনে হচ্ছে তার দেহটা বিপুল। হঠাৎ এক সময় শব্দ থামলো। বুঝলাম আমি যে ঘরে ঢুকতে সাহস করিনি সে ঘরে গিয়েই থামলো শব্দটা। পিশাচ দেবতা বুঝি তার নিজের ঘরেই ঢুকলো। যাবার পথে সে আমায় দেখতে পেয়েছিল কিনা কে জানে। যাক, কয়েক মুহূর্তের জন্য আমি নিরাপদ। পা টিপে টিপে আমি উঠানের মতো জায়গাটায় এসে পড়লাম। তারপর ছুট দিলাম বাইরে যাওয়ার জন্য, কিন্তু কপাল খারাপ,
এই স্বচ্ছতার রাজ্যে দিক ভুল করে ফেললাম আমি। ছুটতে গিয়ে একটা অদৃশ্য দেয়ালে আমার কপালটা ঠুকে গেল। ধাক্কা খেয়ে আমি ছিটকে পড়ে গেলাম মেঝের ওপর। আঘাত পেলাম, কিন্তু অসহ্য যন্ত্রণা সত্ত্বেও আর্তনাদ করলাম না। কি জানি, যদি আমার আর্তনাদ শুনে অদৃশ্য দানব এদিকে ছুটে আসে। বিপুল দেহি অদৃশ্য দানব পদভারে সিঁড়ি কাঁপিয়ে নেমে আসছে সিঁড়ি দিয়ে। কপালের যন্ত্রণা ভুলে গিয়ে আমি আবার ছুট লাগালাম, কিন্তু এবারেও এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেলাম বাঁধানো উঠোনের ওপর। আঘাতের ওপর আঘাত, যন্ত্রণায় সমস্ত শরীরটা যেন অসাড় হয়ে গেল। কিছুক্ষণ আচ্ছন্নের মতো পড়ে রইলাম। অদৃশ্য দানবের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, মানে একটু আশা হলো। ভাবলাম, অদৃশ্য দানব বোধহয় আমাকে লক্ষ্য করেই মন্দিরের বাইরে চলে গিয়েছে। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, তারপর নিঃশব্দে পদচালনা করলাম বাড়ির দিকে। কিন্তু কিন্তু এগোনো আর হলো না। 2-4 পা যেতে না যেতেই পড়ে গেলাম সেই অদৃশ্য দানব দেবতার কবলে। শয়তান যে কখন নিঃশব্দে আমার একেবারে কাছে এসে পড়েছিল তা মোটেই টের পাইনি। একটা রোবশ শীতল এবং ক্লেদাক্ত সুর এসে আঁকড়ে ধরল আমার একখানা হাত। দারুণ আতঙ্কে আর ঘৃণায় নিজের হাতখানা সজনে টেনে নিয়ে পিছু হটে এলাম, কিন্তু মুহূর্তের মধ্যে ওরকম 5-6টা সুর আমাকে জড়িয়ে ধরল। কোন রকমে নিজেকে মুক্ত করে আমি মাতালের মতো টলতে টলতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। এই পথ দিয়ে বাইরে যাওয়া যাবে না। দানবের কবল থেকে বাঁচবার জন্য প্রয়োজন হলে আমি উপরে ঝুল বারান্দা থেকে নিচে ঝাঁপ দেব। ঝাঁপ দিয়ে পড়বো 100 ফুট নিচে অসীম বালুকা রাশির উপরে। বালির উপরে পড়লে প্রাণে হয়তো বেঁচে যাব, কিন্তু এখানে থাকলে শেষ পর্যন্ত শোণিত পিপাসু অদৃশ্য দানবের হাত থেকে আত্মরক্ষাই আর করতে পারবো না। এভাবে মরার চাইতে, দানবের ঘৃণ্য রক্ত পিপাসা মেটাবার চাইতে ঝুল বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা অনেক অনেক ভালো। এখানে থাকলে বড় হনুমানই মারছ। ঝাঁপ দিলে বাজবার একটা ক্ষীণ সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ওপরে উঠে ঝুল বারান্দায় গিয়ে অদৃশ্য রেলিং ধরে দাঁড়ালাম। এবার প্রয়োজন হলেই নিচের দিকে ঝাঁপ দেব। সিঁড়ির উপরে আবার দানবের পায়ের শব্দ শুনতে পেলাম। আমার খোঁজে, শিকারের খোঁজে উপরে আসছে দানব। দানব উপরে উঠে আসছে। আমার হৃদয়ের স্পন্দন আমি শুনতে পাচ্ছি। ঝুল বারান্দার রেলিং চেপে ধরে দাঁড়িয়ে রইলাম। নিরুপায়, নিতান্ত নিরুপায় আমি। কার্থিজের মনিকের সাবধান বাড়িতে কারই দিইনি আমি। নিতান্ত অবিবেচকের মতো কাজ করেছি আমি। আমার এই কথা না শোনার ফল আমি হাতে নাতেই পেয়ে যাব। অদৃশ্য দানব দেবতা আরো কাছে এসে পড়েছে। কি করি, কোথায় যাই? অদৃশ্য রেলিংটা আমার থেকে ঝুঁকে এলো। দীর্ঘকালের ব্যবধানে রেলিংয়ের গোড়া আলগা হয়ে গিয়েছে। আমি সজোরে চেপে ধরতেই ওটা আমার দিকে চলে এসেছে। এক ধাক্কায় আমি রেলিংটা ফেলে দিলাম সিঁড়ির দিকে। ভারী রেলিংটা গিয়ে পড়লো সিঁড়ির উপরে। সঙ্গে সঙ্গে শুনতে পেলাম এক তীব্র তীক্ষ্ণ চিৎকার।
তারপর শুরু হলো এক মহা নারকীয় ব্যাপার। লাখো লাখো ঝিঝি পোকা, হাজার হাজার ব্যাঙ আর সাপ যেন দারুণ যন্ত্রণায় একসঙ্গে চিৎকার করে উঠল। একটা হলুদ রঙের তরল পদার্থ অদৃশ্য সিঁড়ির ধাপগুলির উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে নামতে লাগলো। ভাঙা রেলিংটা তাহলে মামুর্তের দানব দেবতা উপরে গিয়ে পড়েছে। দানব এখন আহত। হলুদ রঙের তরল পদার্থটা নিশ্চয়ই তার দেহের রক্ত। দানবকে দেখা যায় না, কিন্তু তার রক্ত দেখা যায়। রিভলভার বের করে দানবটার অবস্থান আন্দাজ করে পর পর কয়েকবার গুলি ছুড়লাম। আবার সেই নারকীয় চিৎকার। সেই চিৎকারে কানের পর্দা বুঝি ফেটে গেল। বিস্ফারিত চোখে সেই হলুদ রক্ত স্রোতের মধ্যে অদৃশ্য দানব দেবতার যন্ত্রণা কাতর দেহে ছটফটানি দেখতে লাগলাম। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। দানব দেবতার চিৎকার এবং ছটফটানির সামনেই চলতে লাগলো। রেলিং এর তলায় সে বন্দী হয়েছে। আবার রিভলভারের গুলিতে সে আহত হয়েছে, কিন্তু সে মরে যায়নি। একবার যদি সে বন্দি দশা থেকে নিজেকে মুক্ত করতে পারে, তবে প্রচন্ড আক্রোশে সে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। এবার আমাকে যেভাবেই হোক এখান থেকে চলে যেতে হবে। এখানে রাত কাটাবার কথা আমি ভাবতেই পারছি না। অদৃশ্য দানব দেবতার আরো কত অদৃশ্য সঙ্গী সাথী এই অদ্ভুত প্রাসাদ মন্দিরের মধ্যে রয়েছে, কে জানে তা। আমাকে এখনই এই সৃষ্টি ছাড়া মন্দির ছেড়ে যেতে হবে। এই অভিশপ্ত ধ্বংসনগরী থেকে বেরোতেই হবে। কার্থেজের মনিকে সতর্কবাণী অক্ষরে অক্ষরে সত্যি। আমার এখানে আসা উচিত হয়নি। কৌতূহল ভালো, কিন্তু সব ব্যাপারে কৌতূহল ভালো নয়। কিন্তু কি করে নামবো আমি? সিঁড়ির উপরে তো সে অদৃশ্য দানব দেবতা যন্ত্রণায় ছটফট করছে। নামতে গিয়ে যদি আহত দানবের কবলে পড়ে যাই, তাহলে কি ঝুল বারান্দা থেকে ঝাঁপ দেওয়া ছাড়া পালাবার অন্য কোনো পথই খোলা নেই আমার সামনে? একটু ভাবতেই পথের সন্ধান পেয়ে গেলাম। এই অদৃশ্য সিঁড়ির অদৃশ্য ধাপগুলি খুব চওড়া। ধাপগুলির একটা পাশ দিয়ে সেই অদৃশ্য জীবের রক্ত গড়িয়ে পড়ছিল। আমি সেদিক ছেড়ে অন্য পাশ দিয়ে নামতে লাগলাম, কিন্তু তাতেও রক্ষা নেই। একটা অদৃশ্য ক্লেদাক্ত সুর আমার ডান পা খানাকে আঁকড়ে ধরল। আহত দানব তার শিকারকে পালিয়ে যেতে দেবে না। বাধ্য হয়েই আবার গুলি বৃষ্টি করতে হলো। আবার শোনা গেল সেই বিভৎস চিৎকার। শীতল ভ্রমস সুরটা আমার পা থেকে সরে গেল। আমি দ্রুত নেমে গেলাম সিঁড়ি দিয়ে। দানবের আর্তনাদ আর গর্জন শোনা যেতে লাগলো, কিন্তু সে আর আমাকে অনুসরণ করতে পারল না। অভিশপ্ত অদৃশ্য মন্দির থেকে বেরিয়ে সেই মূর্তি পথের ওপর এসে পড়লাম। সূর্য অস্তায়মান, ঘনিয়ে আসছে সন্ধ্যার তরল অন্ধকার। এবার আমাকে এই মৃত নগরী থেকে পালাতে হবে, কিন্তু আজ আর তাঁবু গুটিয়ে জিনিসপত্র গোছগাছ করে যাওয়া যাবে না। নেমে আসবে রাতের অন্ধকার। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ উঠবে অনেক রাতে।
কাজেই আজকে রাতটুকু আমাকে কাটাতে হবে এখানেই। তারপর কাল সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আমি এই অভিশপ্ত নগরী ছেড়ে চলে যাব। এই নগরীর কথা যদি আমি বাইরে প্রকাশ করি তবে তবে কেউ কি আমার কথা বিশ্বাস করবে? না না, কেউ বিশ্বাস করবে না, বরং পাগল ভেবে সবাই আমাকে উপহাস করবে। কিন্তু কিন্তু সে সব তো পরের চিন্তা। আগে আগে এখান থেকে নিরাপদে বেরিয়ে যাই, তারপর তো সেসব কথা। মূর্তি পথ দিয়ে এগোলাম। সূর্য অস্ত গেল পাহাড়ের ওপাশে। আধো আলো আধো ছায়ায় পথের দুপাশে মূর্তিগুলোকে আশ্চর্য রকমের জীবন্ত বলে মনে হচ্ছে ওরা যেন এক্ষুনি সচল হয়ে ওঠে নিষ্ঠুর জিঘাংসায় আমার ওপর ঝাঁপিয়ে পড়বে। পথের শেষ প্রান্তে সবচেয়ে বড় মূর্তি দুটো যেন তাদের পাথুরে চোখের হিংস্র আর জ্বলন্ত দৃষ্টি দিয়ে আমাকে ভস্ম করে ফেলতে চাইল। এক অজ্ঞাত আতঙ্কে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। প্রাসাদ মন্দিরের বাইরে এসেও আমি নিরাপদ হইনি। এখানে ওখানে ধ্বংসস্তূপগুলির পিছনে অসংখ্য দৃশ্য মৃত্যুদূত আমার জন্য ওত পেতে রয়েছে। সুযোগ পেলেই ওরা আমাকে ঘিরে ফেলবে, শেষ করে ফেলবে আমাকে। দু সারির মূর্তির তাৎপর্য বোধহয় বুঝতে পারলাম আমি। মূর্তিগুলি বোধহয় অদৃশ্য দানব দেবতার বীভৎস অনুচর বাহিনী। আমি মন্দির প্রবেশে অনধিকারী। মন্দিরে গিয়ে আমি মামূর্তের পবিত্রতম স্থানকে অপবিত্র করেছি। শুধু কি তাই, আমি এ নগরের দেবতার অমর্যাদা করেছি। দেবতাকে আহত করেছি। মৃত্যুদূতেরা আমাকে ছেড়ে দেবে কেন? আমাকে শাস্তি পেতেই হবে। এরকম নানা কথা ভাবতে ভাবতে আমি ধ্বংসস্তূপের ভেতর দিয়ে নিজের তাঁবুর কাছে পৌঁছালাম। কাছেই তাঁবু খাটিয়েছিলাম বাইরে। আমার দুটো উট বাঁধা ছিল। দেখলাম পশু দুটো খুব ভয় পেয়েছে। এই অভিশপ্ত শহরের অশুভ আত্মা কি এই বোবা পশু দুটোর ওপরেও প্রভাব বিস্তার করেছে? আমি যা দেখেছি বা সঠিকভাবে বলতে গেলে যা অনুভব করেছি তা তো ওরা দেখেনি। তবে কেন জীব দুটো থরথর করে কাঁপছে? আমাকে দেখে অবলা জীব দুটো যেন একটু সাহস পেল। আশপাশে ধ্বংসস্তূপ থেকে কিছু কাঠ সংগ্রহ করলাম। তারপর তাঁবু ঘিরে একটা আগুনের বৃত্ত তৈরি করলাম। উট দুটো আগুনের বেড়ার মধ্যেই রইল। তাঁবুর মধ্যে আমার ক্যাম্প খাটের চারপাশেও একটা আগুনের চতুর্ভুজ করলাম। কিন্তু তা হলেও সতর্ক হই, রাতটা কাটাতে হবে। রাইফেল হাতে ক্যাম্প খাটের ওপর বসে রইলাম। রাত এগিয়ে চলল গভীরতার দিকে। এক অদ্ভুত পরিবেশ, আর এই পরিবেশে আমি একলা। মাঝরাত পর্যন্ত জেগেছিলাম। তারপর একটু ঝিমুনি এসেছিল, কিন্তু একটা অদ্ভুত শব্দে আমার ঝিমুনিটা কেটে গেল। খরা যেন ভারী পায়ে পৃথিবী কাঁপিয়ে আবার তাঁবুর চারপাশে চলাফেরা করছে। এই জনহীন পরিত্যক্ত মৃত নগরীতে গভীর রাতে কারা এলো? দানব দেবতা কি মুক্ত হয়ে তার অনুচরদের নিয়ে আমাকে আক্রমণ করতে এলো? তবে তাই যদি হবে, তবে তো আমার আত্মরক্ষা করার চেষ্টাও করা উচিত। তাঁবুর ফাঁক দিয়ে রাইফেলের নল বের করে গুলি ছুড়লাম। কানে এলো একটা তীব্র তীক্ষ্ণ আর্তনাদ, একটা বীভৎস গর্জন। এই গর্জন পৃথিবীর কোনো জীবের নয়, এ যেন ভিন্ন জগতের কোনো অজানা হিংস্র প্রাণীর কণ্ঠ থেকে বেরিয়ে আসা আর্তনাদ আর গর্জন।
ধূপ শব্দ পিছিয়ে যেতে লাগলো। তারপর এক সময় সে শব্দ মিলিয়ে গেল। বাকি রাতটুকু আর ঘুমোলাম না। মাঝে মাঝেই ধূপ ধূপ শব্দ শোনা যেতে লাগলো, কিন্তু রাইফেলের ফাঁকা আওয়াজ শুরু করতেই আবার দূরে মিলিয়ে যেতে লাগলো। এমনি করেই সেই কাল রাত্রি কেটে গেল। পরদিন ভোরে তাঁবুর বাইরে বেরিয়ে দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। আমার উট দুটো মরে পড়ে আছে, তাদের কণ্ঠ ছিন্ন। কে বা কারা যেন ওদের রক্ত পান করে গিয়েছে। ওদের দেহে বোধহয় আর এক ফোঁটা রক্ত অবশিষ্ট নেই। কোন উপায়? উট ছাড়া সামনে ওই দুস্তর মোড় পার হব কি করে? লোকালয় থেকে আমি তো বহু দূরে চলে এসেছি, এখন লোকালয়ে ফিরব কি করে? হতাশায় ভরে গেল আমার মন। কিছুক্ষণের মধ্যে চিন্তা ভাবনা করবার শক্তিটুকু হারিয়ে ফেলেছিলাম আমি। কিছুক্ষণের মধ্যেই নিজেকে কিছুটা সামলে নিলাম। যেভাবেই হোক আমাকে এ ধ্বংসনগরী থেকে পালাতেই হবে। কার্থেজের বণিকের সতর্কবার্তা মানা উচিত ছিল আমার। না মেনে ভুল করেছি, মহা ভুল করেছি। এখন পায়ে হেঁটে আমাকে মরুভূমি পার করতে হবে। তাঁবুর ভেতরে ঢুকে ব্যাগের মধ্যে নিতান্ত প্রয়োজনীয় জিনিসপত্র ভরে নিলাম। এবার আমাকে বেরিয়ে পড়তেই হবে। মরুভূমি আর গিরি সংকট পেরিয়ে ফিরে যেতে হবে বহু দূরে মানুষের বাসভূমিতে। আমার তাঁবু পড়ে রইল মৃত উট দুটো। অবশেষে সামনেই মূর্তিপথ। সামনের মূর্তি দুটোর দিকে দৃষ্টি পড়তেই আমি চমকে উঠলাম। সামনের একটা মূর্তির কপালের উপরে পরিষ্কার আঘাতের চিহ্ন। সেখান থেকে পাথরের একটা চাকলা খসে পড়েছে। কই, কাল তো এরকম ছিল না। যত রাজ্যের উৎকট উদ্ভট চিন্তার কালো মেঘ কি আমার মনের আকাশকে ঢেকে ফেলছে। মূর্তিটার কপালের উপরটা হয়তো ভাঙাই ছিল, কাল আমি তা লক্ষ্য করিনি। এই ধ্বংসনগরী জনহীন ঠিকই, কিন্তু ধ্বংসস্তূপের আড়ালে হয়তো নানা জাতের বন্য প্রাণী বাসা বেঁধেছে। তারাই হয়তো কাল রাত্রে আমার তাঁবুর চারপাশে চলাফেরা করেছিল শিকারের জন্য। তারাই হয়তো আমার উট দুটোর রক্ত পান করেছিল। তাদেরই কেউ হয়তো আমার রাইফেলের গুলি খেয়ে আর্তনাদ করে উঠেছিল, গর্জন করে উঠেছিল। শুরু হলো গিরি সংকটের দিকে আমার যাত্রা। একটা দিন কেটে যাবে সেখানে যেতে, তারপর ছায়া মাখা পথ ধরে পড়বে গিয়ে ওপাশের মরুভূমিতে। বেলা একটু বাড়তে ক্রুদ্ধ সূর্যদেব আকাশ থেকে অগ্নি বর্ষণ শুরু করলেন। পায়ের তলায় বালি উঠল তেতে। কোথাও এক বিন্দু ছায়া নেই। উপরে উত্তাপ, নিচে উত্তাপ। আমার সমস্ত শরীর যেন ঝলসে যেতে লাগলো। এরকম অবস্থায় এগোনো অসম্ভব। তাঁবু খাটিয়ে যে একটু বিশ্রাম করব, তারও উপায় নেই। আমার তাঁবু পড়ে আছে মৃত মামূর্ত নগরীতে, কিন্তু আর তো চলতে পারবো না। আমার শক্তি শেষ। এবার বোধহয় পড়ে যাব তপ্ত বালুকার সমুদ্রের ওপর। ভগবানের অসীম দয়া। সামনে কয়েক খণ্ড পাথর দেখা যাচ্ছে। সে পাথরগুলির মাথায় খান দুয়েক চাদর চাপিয়ে দিলাম। দেয়াল হিসেবে ঝুলিয়ে দিলাম আমার কয়েকটা শার্ট আর কোট। ছোটখাটো একটা ঘেরা জায়গা হলো। টলতে টলতে ঢুকে পড়লাম তার মধ্যে। রোদের তেজ না কমলে আর বেরোবো না এখান থেকে। এক সময় সূর্য ঢলে পড়লো আকাশের পশ্চিম দিকে। দেহ মনে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঠিক করলাম রাতটা এখানেই কাটিয়ে দেব। একটা রাত বিশ্রাম করতে পারলেই দেহের ক্লান্তি কেটে যাবে।
আমার এই আস্তানাটা নেহাত মন্দ হয়নি। সেখানে শুকনো খাবার আর জল রয়েছে, কাজেই রাত্রে খুব একটা অসুবিধা হবে বলে মনে হলো না। অবশ্য এখানে আমার আস্তানার চারপাশে আগুন জ্বালাতে পারবো না, কেননা আমার সঙ্গে কোনো জ্বালানি নেই, কাছাকাছি কোনো গাছপালাও নেই যে ডাল আর পাতা সংগ্রহ করে আগুন জ্বালবো। মরুর বুকে রাত নামলো, আগুনের বেড়াজাল নেই, কাজেই রাতটা একরকম জেগেই কাটাতে হলো। সেই রাতেও আমার আস্তানায় চারিপাশে ধূপ ধাপ শব্দ শোনা গেল। 3 বার গুলি ছুটতে হলো আমাকে, কিন্তু কোনো গর্জন বা আর্তনাদ শুনতে পেলাম না। যে বা যারাই আসুন না কেন, সে বা তারাও সতর্ক হয়ে গিয়েছে। আমার গুলির পাল্লার মধ্যে আসছে না। আমার সঙ্গে একটা শক্তিশালী বিজয়ী মশাল বা টর্চ লাইট এবং একটা ছোট্ট লণ্ঠন ছিল। চারিদিকে টর্চের আলো ফেলেও কাউকে দেখতে পেলাম না। ছোট লণ্ঠনটিকে জ্বালিয়ে সেটাকে রেখে দিলাম আস্তানার প্রবেশ পথে। রাত কেটে গেল। সূর্য উদয়ের আগেই আস্তানা গুটিয়ে যাত্রা করলাম গিরিপথের দিকে। সূর্য যখন মাথার উপর, তখন টলতে টলতে ঢুকে পড়লাম ছায়া মাখা গিরিপথে। এবারও পাশের বিরাট মরুভূমিটা পার হতে পারলেই আমি লোকালয়ে পৌঁছাতে পারব। আশায় নেচে উঠল মোহন, কিন্তু কপাল খারাপ। পরদিন সেই মরুপথে কিছু দূর এগোবার পর একদল মরুদস্যুর কবলে পড়ে গেলাম। তারা আমার যথা সর্বস্ব কেড়ে নিল। কেন জানি না ওরা আমাকে প্রাণে নামে ছেড়ে দিল। মারলেই বোধহয় ঠিক হতো, তাহলে আমাকে আর তিলে তিলে মরবার যন্ত্রণা সহ্য করতে হতো না। ওরা হয়তো ভেবেছিল এই ভয়ঙ্কর মরুভূমিতে ক্ষুধায়, তৃষ্ণায় বা উত্তাপে আমি এমনিতেই মরে যাব। ওরা তো আমাকে দাস হিসাবেও নিয়ে যেতে পারত, কিন্তু কেন যে তা করলো না তা বলতে পারবো না। তারপর বাঁচবার তাগিদে নিতান্ত অসহায় অবস্থায় সেই ভয়ঙ্কর মরুভূমি পাড়ি দিতে লাগলাম। খাদ্য নেই, পানীয় নেই, সঙ্গে কোনো অস্ত্র পর্যন্ত নেই। পোশাক বলতে যা পরেছিলাম তাই সম্বল। দ্বিতীয় এক প্রস্থ পোশাক পর্যন্ত নেই। আমার শিশুচনীয় অবস্থার কথা আপনারা বোধহয় কল্পনাও করতে পারবেন না। কখনো হেঁটে, কখনো হামাগুড়ি দিয়ে গিয়ে চললাম। দিনে সূর্যের প্রচন্ড উত্তাপ আর তপ্ত বালুকার আক্রমণে আমার শরীরের নানা জায়গায় ফোস্কা পড়তে লাগলো। মরু ঝড়ে উত্তপ্ত বালুকা রাশি উড়ে এসে আমার জীবন্ত দেহটাকে ঢেকে ফেলে কবর দিতে চাইল, কিন্তু তবু আমি বাঁচবার আশা ছাড়লাম না, মনের জোর হারালাম না। কোন দিকে এগোলে মরুদ্যান পাওয়া যাবে সে সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা ছিল, কিন্তু দুর্ভাগ্যের ওপর দুর্ভাগ্য। এক চাঁদ হারা অন্ধকার রাত্রে আমি পথ ভুল করে ফেললাম। যেখানে এসে পড়লাম সেখান থেকে মরুদ্যান কত দূরে সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। বাঁচবার তাগিদে যেদিকে চোখ যায় সেদিকে এগোতে লাগলাম। পুরো একটি সপ্তাহ হাঁটবার পর আমি এই মরুদ্যানের কাছে এসে পৌঁছালাম। এ সময় আমার খাদ্য আর পানীয় বলতে ছিল মরুভূমির কাটা গাছ আর তার রস। আমি আর বাঁচব না ঠিকই, কিন্তু আমি জিতেছি।
অভিশপ্ত মামূর্ত নগরীর অদৃশ্য পিশাচ দেবতাকে আহত করে সেখান থেকে আমি প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি মানুষের কাছে, সম্পূর্ণ নিঃসঙ্গ, সম্পূর্ণ অসহায় অবস্থায় কেবল মনের জোরে ভয়ঙ্কর ইগডি মরুভূমি অতিক্রম করেছি আমি। আমার পুরুষকার অন্ধ ভাগ্য দেবতার কাছে নতি স্বীকার করিনি, এটুকুই আমার সান্ত্বনা। পরিত্যক্ত মামূর্ত নগরীতে যে অপ্রাকৃত অভিজ্ঞতা আমি লাভ করেছি, পৃথিবীর মানুষের কাছে তার কথা বললে মানুষ তো বিশ্বাস করবে না। কেন করবে? এ তো সত্যি অবিশ্বাস্য। কিন্তু আমি তো জানি, অবিশ্বাস্য হলেও আমার এই অভিজ্ঞতার কাহিনী কি নিদারুণ ভাবে সত্য। জীবনের ঝুঁকি নিয়ে আমাকে এই অভিজ্ঞতা লাভ করতে হয়েছে। এও জানি, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই আমাকে এই অভিজ্ঞতার মূল্য দিতে হবে। সুদীর্ঘ কাহিনী শেষ করে প্রত্নতাত্ত্বিক থামলেন। অসীম ক্লান্তিতে তার চোখ দুটি বন্ধ করলেন। তারপর ক্ষীণ অথচ তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আমি আপনাদের আবার সাবধান করে দিচ্ছি, আপনারা ভুলেও কোনোদিন অভিশপ্ত ইগিনি মরুভূমির দিকে যাবেন না। এই মৃত্যু পথযাত্রী হতভাগ্য মানুষটির অন্তিম কালের এই অনুরোধটি আপনারা রাখবেন। পরদিন বিকালে প্রত্নতাত্ত্বিক মারা গেলেন। আমরা দুই বন্ধু সেই মরুদ্যানে তার দেহটাকে সমাহিত করলাম। তাল জাতীয় গাছের দু টুকরো কাঠ দিয়ে একটা ক্রুশ তৈরি করে সমাধির ওপর তা পুঁতে দিলাম। আমার বন্ধু বাইবেলের কিছুটা অংশ পাঠ করল। বিদেশে এর চেয়ে বেশি কিছু করা আমাদের পক্ষে সম্ভব হলো না। দুঃসাহসিক প্রত্নতাত্ত্বিক চির নিদ্রায় ঘুমিয়ে রইলেন স্বদেশ থেকে বহু দূরে এক নাম না জানা মরুদ্যানের বালুকা আর তার মাটির তলায়। হ্যাঁ, প্রত্নতাত্ত্বিকের অনুরোধ আমরা রেখেছি। কৌতূহলী হলেও ইগিডি মরুভূমির দিকে যাবার চেষ্টা আমরা আর করিনি। আমি অচেনা বেদুইন খুঁজি বারে বারে, তাই দিশা না খুঁজে পাই, দিশা না খুঁজে পাই। আবেগের এই মহোৎসবে খুঁজে ফিরে আমি বেড়াই, তাই হেরে যাই, তাই হেরে যাই। নিয়তির হাতে বাঁধা এই রাজপথ, ছুটছি জোরে চলছি যত তত্ত্ব বালুকায়, পড়ছে হৃদয় শূন্যতাময়, হৃদয়ের দানবেরা করছে যত ক্ষয়। এই অচেনা শহরে খুঁজছি আমি কি, পাচ্ছি শুধু বারে বারে দেখছি ধরে কি, আধ খাওয়ায় চাঁদ
ঝলসে দিচ্ছে রাত, মায়ারি প্রতিঘাতে রক্ত জলপ্রপাত। আবেগের এই মহোৎসবে খুঁজে ফিরে আমি বেড়াই, তাই হেরে যাই, তাই হেরে যাই। এতক্ষণ আপনারা শুনছিলেন দ্য মনস্টার গড অফ ম্যামার্থ। গল্পপাঠ এবং প্রত্নতাত্ত্বিকের ভূমিকায় সৌমেন, বণিক ও বেদুইনের ভূমিকায় শৈবাল, আবহ সঙ্গীত পরিচালনায় সৌম্যদীপ ও অর্কদ্বীপ এবং গল্পের সূত্রধার আমি দ্বীপ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টস করে জানান আর শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের সাথে। আমাদের ইউটিউব চ্যানেল নিশি কাহনকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে নতুন একটি এপিসোডে। ততক্ষণ স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ।